আসসালামু আলাইকুম। মহা ধুমধামে মহা আয়োজনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে ঘোষণাপত্র উপস্থাপন করলেন জাতির সামনে, এতে কার কি লাভ হলো, কোন দলের কতখানি লাভ হলো, অথবা সাধারণ মানুষের এতে কী ঘটলো, একেবারে স্রেফ অশ্বডিম্ব সম্পন্ন একটি ঘোষণাপত্র, অর্থাৎ এটি দেয়া না দেওয়ার সমান ছিল। আমি সেটাই বলছি। এমনি এই ঘোষণাপত্রে যা বলা হয়েছে সারা দিন সারা রাত ধরে তো সে কথাগুলোই বলা হচ্ছে, আমি আসছি সে প্রসঙ্গে। এবং একই সঙ্গে হাসির খোরাকও জোগানো হয়েছে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, এবং একই সঙ্গে প্রমাণ হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস যে গণতন্ত্রে বিশ্বাসী নন তা আরও একবার স্পষ্টভাবে জাতির সামনে প্রমাণিত হয়েছে। এবং বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলও যে এখনও পর্যন্ত পরিপূর্ণ গণতান্ত্রিকতার পথের সংকীর্ণ মনার পরিচয় দিচ্ছে সেটিও ফুটে উঠেছে। কেমন? যেহেতু এই ঘোষণাপত্রর খসড়া দেওয়া হয়েছিল শুধুমাত্র 3টি রাজনৈতিক দলের কাছে, রেজিস্ট্রেশনবিহীন নিবন্ধনবিহীন রাজনৈতিক দল এনসিপি, জামাতে ইসলামী এবং বিএনপির কাছে। অন্য আর কোনো রাজনৈতিক দলের প্রতিনিধির হাতে এই ঘোষণাপত্রের খসড়া দেওয়া হয়নি, এবং যার কারণে আমরা দেখলাম, আমার যদি ভুল না হয়ে থাকে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কোনো প্রতিনিধি যাননি। গণ অধিকার পরিষদের নেতারা তো আগে ঘোষণা দিয়েছেন তারা এই অনুষ্ঠানে যাবেন না, যেহেতু তাদের হাতে কোনো খসড়া দেওয়া হয়নি, পর্যালোচনা বা বিশ্লেষণ করার মতন সুযোগ তারা পাননি বা তাদেরকে দেওয়া হয়নি। এবং আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল সেখানে গেছে, তাদের যে ভূমিকা আমরা এখানে দেখলাম স্রেফ লজ্জা পেয়েছি। সে বিষয়টিতেও পরে আসছি। এখন হাসির খোরাকের কথা বলছিলাম কেন? সরকারের পক্ষ থেকে তো একটি প্রাণান্তকর চেষ্টা ছিল, একটা জনাকীর্ণ আয়োজনে রূপ দেবে এই অনুষ্ঠানটি, হাজারে হাজারে মানুষ ভরে যাবে। কজন মানুষ হয়েছে আমরা দেখেছি। সবচেয়ে বড় কথা, 30 লাখ টাকারও বেশি খরচ করে 8 জোড়া ট্রেন ভাড়া করা হলো একেবারে অভূতপূর্বভাবে প্রধান উপদেষ্টার অনুষ্ঠানের লোক আনার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে। সবকটির কথা আপাতত বলতে পারছি না। যেমন ফরিদপুরে ভাঙ্গা থেকে একটি স্পেশাল ট্রেন, সরকারের ভাড়া করা একটি স্পেশাল ট্রেন ঢাকামুখী হয়েছিল 676 আসনের। কজন যাত্রী এসেছে? 17 জন যাত্রী নিয়ে এই ট্রেনটি ফরিদপুরে ভাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। আমাদের আর কিছু বলার নেই। অর্থাৎ মানুষ যে কতটা বিরক্ত, চাইলেই সরকার ডাকবে অথবা টাকা দিলেই, লোকে হাতে টাকা দিলেই যে আসবে, আমরা জানি না টাকা দিয়েছে কিনা, লোক আনবে কোত্থেকে? টাকার বিনিময় ছাড়া, অথবা এনসিপির লোকজন ছাড়া আর কারা আসবে? এতে ডাকলেই চলে আসবে, বিষয়টি এরকম নয়। যাই হোক, কী বলা হলো এই ঘোষণাপত্রে? 26টা দফা রয়েছে। মোটামুটি 2-4টি দফাবাদে সারা এই ঘোষণাপত্র জুড়ে শুধু আওয়ামী লীগের সম্পর্কে বিষোদ্গার আর বিষোদ্গার। এগুলো তো সারাদিনই বলা হচ্ছে, দিন রাত। এগুলো বলার জন্য আলাদা কোনো ঘোষণাপত্র তৈরি করতে হয়? করেছে, বেশ ভালো কথা। 1972 সাল থেকে 2024 5 আগস্ট পর্যন্ত যত ধরনের গুম, খুন, সন্ত্রাস, অরাজকতা, হত্যা, টাকা পাচার, দুর্নীতি যা হয়েছে মনে হয়েছে আওয়ামী লীগই সব করেছে। এর বাইরে আর কোনো রাজনৈতিক দলের ক্ষমতার সময় কোনো ধরনের কোনো ন্যূনতম এই ধরনের কিছু ঘটেনি। সেটি স্পষ্ট হয়েছে, সেটি বলার চেষ্টা করা হয়েছে। এখন এই কথাগুলো বলতে গেলে অনেকে বলবেন যে আওয়ামী লীগের দালাল। ভাই দেখুন না কি আছে এই ঘোষণাপত্রে, এবং কি অশ্বডিম্ব ছাড়া আর কি প্রকাশ পেয়েছে এর মধ্য দিয়ে। তবে একটি বিষয়ে বিএনপিকে অবশ্যই কৃতিত্ব দিতে হয়, সে বিষয়টিও পরে আসছি। এখানে আবার মজার একটি 2টি দফা বা কয়েকটি জায়গায় আমরা উল্লেখ করতেই পারি মজার বেশ কয়েকটি বিষয়। আমি 2টো দফা একটু উল্লেখ করি। যেহেতু 80-র দশকে সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে দীর্ঘ 9 বছর ছাত্র জনতার অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে 1990 সালের গণ অভ্যুত্থান সংঘটিত হয় এবং 1991 সালে পুনরায় সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়। যেহেতু দেশে বিদেশি চক্রান্তে সরকার পরিবর্তনের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়ায় 1/11 ষড়যন্ত্রমূলক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে শেখ হাসিনার একচ্ছত্র ক্ষমতা, আধিপত্য, ফ্যাসিবাদের পথ সুগম করা হয় ইত্যাদি ইত্যাদি। শেখ হাসিনা সরকার কিংবা আওয়ামী লীগ সরকারের সময় অনেক ধরনের দুষ্কর্ম হয়েছে, অপকর্ম হয়েছে, দুর্নীতি হয়েছে, সব সত্য, অনস্বীকার্য। কিন্তু আর কারোর সময় হয়নি। আচ্ছা, এই 2 দফাতে সামরিক শাসনের কথা বলা হয়েছে।
জেনারেল এরশাদের সামরিক শাসনের কথা উল্লেখ করা হয়েছে, অথচ জেনারেল জিয়াউর রহমানের সামরিক শাসনের কথা উল্লেখ করা হলো না। বোঝা যাচ্ছে তো সব নিজেরা কাকে কীভাবে খুশি করতে হবে। যেহেতু এরশাদের দল জাতীয় পার্টি ছিল, আওয়ামী লীগের দোসর, তাকে সেভাবে নেতিবাচকভাবে উপস্থাপন করতে হবে, আর বিএনপির বিরুদ্ধে কিছু বলা যাবে না। আর কি হলো, আর হলো হচ্ছে 1/11 প্রসঙ্গে এনে বলা হলো যে 1/11 সরকারের মধ্য দিয়ে একটা ষড়যন্ত্রের নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসে ফ্যাসিবাদের পথ রচনা করে ইত্যাদি ইত্যাদি। তার মানে কি, সেই নির্বাচনটাও বিতর্কিত ছিল। তো 1/11 সরকারের সময়ে নির্বাচন কমিশনের অন্যতম কমিশনের দায়িত্বে কে ছিলেন? ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন সাহেব। তিনি কেন এই সরকারের অন্যতম উপদেষ্টা পদে রয়েছেন? এগুলো স্রেফ ছেলেমেয়েপনা, তামাশা, জনগণের সঙ্গে মস্করা করা, আর কিচ্ছু না। আর রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করা, মানুষকে বোকা বানানো। আমরা দেখলাম ঘোষণাপত্র পাঠ শেষে বিভিন্ন দলের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তিরা বা শীর্ষ নেতারা তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মোলাকাত করছেন, বুকে বুক লাগছে, মনে হচ্ছে কি না কি উদ্ধার হয়েছে। কি হয়েছে এতে যে উচ্ছ্বাস তাদের মধ্যে আমরা দেখলাম না, আমরা তো নিজেরাই লজ্জায় পড়ে গেলাম। এবং এই জায়গা থেকে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস যা বলেন সেটি আমাদেরকে স্বীকার করে নিতে হবে। তিনি একাধিক গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন, কই আমার বিরুদ্ধে গিয়ে, আমার বাইরে গিয়ে অনেকে সমালোচনা করে, আমার সামনে এসে কেউ কিছু বলে না তো। দেখলাম তো আমরা রাজনৈতিক দলের প্রতিনিধি যারা মঞ্চে উপস্থিত ছিলেন এই ঘোষণাপত্র পাঠ আয়োজনে, আমরা দেখলাম সব ধন্য হয়ে গেল তার সাথে বুক মেলাতে পেরে। উনি অন্যদিকে হয়তো ফিরে আসেন, পিছন দিক গিয়ে পিঠে হাত দিয়ে ডেকে বুকে জড়িয়ে ধরছিলেন একে একে অনেকে। কিছু বলার নেই। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে দফাটি, যেটির কারণে এই ঘোষণাপত্র মূলত দেওয়া, তা হচ্ছে এখানে বলা হচ্ছে বাংলাদেশি জনগণ জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সব আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করছে। মানে যারা অভ্যুত্থানের সঙ্গে জড়িত, যারা জীবিত আছেন, তাদের আইনি সুরক্ষা দিতে হবে। আচ্ছা, কারোর কি মনে হয় যে আওয়ামী লীগ জনমে আর ক্ষমতায় আসবে না? আওয়ামী লীগ যদি ক্ষমতায় এসে এই যে সংবিধানে তফসিলে যুক্ত করার কথা বলা হচ্ছে এই ঘোষণাপত্র, এটি রাখবে? অথবা 90-এর গণ আন্দোলনের কথা এখানে উল্লেখ করা হয়েছে, সেটি করে তো আরও বিপত্তি ঘটানো হয়েছে। 90-এর গণ অভ্যুত্থানের নায়করা তার স্বীকৃতি চাননি, স্বীকৃতি দেওয়াও হয়নি। এই ছাত্ররা কেন আইনি সুরক্ষা চাইছে? তার মানে তারা কি নিজেরাই নিজেদের মনে দুর্বল? তারা এমন কোনো অপকর্ম করেছে, এমন কোনো ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, এমন কোনো চক্রান্তের সঙ্গে যুক্ত, যাতে করে অন্য কোনো দল এসে বা আওয়ামী লীগ এসে তাদের বিচার করতে পারে? 90-এর গণ অভ্যুত্থানের নায়কদের তো এই ধরনের ভয় ছিল না। তারা কি মনে করেছিল যে এরশাদ কখনোই ক্ষমতায় আসবে না? এবার বিএনপির যেই কাজটি সেটি বলি, এবং যেটি নিয়ে এতদিন বিতর্ক চলছিল। হ্যাঁ, বিএনপি অবশ্য ঠেকিয়েছে, অবশ্যই ধন্যবাদ পাওয়ার মতো একটি কাজ করেছে। এর আগেও 2-1টি কাজ করেছে। রাষ্ট্রপতির অপসারণের বিষয়টি ঠেকিয়েছে। ঘোষণাপত্র 30শে ডিসেম্বর এনসিপি নেতারা দিতে চেয়েছিলেন, সেটি ঠেকিয়েছেন। এবারও তারা যে দাবি করেছিল দ্বিতীয় স্বাধীনতা উল্লেখ করতে হবে অথবা বিপ্লব বলে স্বীকৃতি দিতে হবে, সেটি দিলে বিপ্লবী সরকার গঠন হতো। আর দ্বিতীয় স্বাধীনতা বলে তো কিছু নেই। এর মধ্যে বিএনপি নেতারা প্রকাশ্যে এই কথাগুলো বলেছেন। তারা এই শব্দগুলো এর সাথে যুক্ত হতে দেয়নি। এখানেই বিএনপির সার্থকতা। আর যদি তা হয়েই থাকে, তাহলে এই ঘোষণাপত্র মঞ্চায়ন করার কী দরকার ছিল? এনসিপির নেতাদের মুখ রক্ষা করতে গিয়ে রাষ্ট্রের এত সব সম্পদের অপচয়। এবং এই অনুষ্ঠানে আমরা যেটা জানলাম, দুঃখজনক, গ্যাস বেলুন বিস্ফোরণে প্রায় 11 জন মানুষ দগ্ধ হয়েছেন। সর্বসাকুল্যে অন্তঃসার শূন্যতা। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।